নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর এই লেখা একটি মজার গল্প, বচনহাটার লক্ষ্মী লাভ। সরকারি প্রচার দপ্তরে কাজ করি। কেষ্টবিষ্টু কেউ নই, নেহাত চুনোপুটি। ওই জলা জঙ্গল ঠেলে মাঠে ঘাটে ঘুরে যদি কিছু বক্তিমে করে বেড়াবার দরকার হয়তো বেরিয়ে পড়তে হয় তল্পিতল্পা নিয়ে। একটা চাপরাশি নামক জীব পাই, সে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব করে, সঙ্গে সঙ্গে ঘোরে। আর আমি সাপ ব্যাং যা পারি বকে বেড়াই। এবারে ভার পড়েছে গ্রামে গ্রামে ঘুরে গ্রো মোর ফুডের প্রচার কার্য চালাবার। কোথাও একদিন, কোথাও 1.5 দিন, কোথাও 1-আধ বেলা স্থিতি, তার মধ্যে যা পারি। কাজ কতটা হয় সে জানেন ঈশ্বর আর সরকার, আমরা নিমিত্ত মাত্র। এই রকম নানা জায়গায় ঘুরতে ঘুরতে একদিন বিকেলে এসে নামতে হলো বচনহাটা গ্রামে। নামটা বেশ মজার না? এই গ্রামের নাম নিশ্চয়ই শোনোইনি তোমরা। কেনই বা শুনবে? ভারতবর্ষের 7.5 লক্ষ গ্রামের নাম মুখস্থ করে রাখবার শখ কার আছে বলো? তবে হ্যাঁ, অনিদ্রে রোগীর কথা বলতে পারি না। অনিদ্রা রোগীর কথা কেন উঠছে সেটা বলছো? না না, ঘুমের মাদুলি পাওয়া যায় এখানে তা ভেবো না। আমি বলছি অনিদ্রায় যারা ভোগে তারাই। গভীর রাত্রে বাড়ি শুদ্ধ সকলের যখন নাক ডাকার কনসার্ট পার্টি শুরু হয়, তখন মরিয়া হয়ে খুলে বসে রেলওয়ে টাইম টেবিল, টেলিফোন গাইড, কলিকাতার স্ট্রিট ডাইরেক্টরি, ভারতের পোস্ট অফিস সমূহ। আমার অবশ্য অনিদ্রা অখিদে কিছুই নেই কখনো। সরকারি কাগজপত্রে প্রথম দেখলাম এই বচনহাটা গ্রামের নাম। যাক, নেমে তো পড়লাম ট্রেন থেকে, সঙ্গে চাপরাশি শ্যামকিঙ্কর। 1 মিনিটের স্টপেজ, লাফিয়েই নামা একরকম, কিন্তু ওরই মধ্যেই শ্যামকিঙ্কর সব কিছু সামলে সুমলে নামিয়েছে ঠিক। শ্যামকিঙ্করের মতো লোক সঙ্গে না থাকলে আমার যে কি অবস্থা হতো! সত্যিই কাজের লোক শ্যামকিঙ্কর। যেখানে যেমন অবস্থাতেই পড়ুক, খাওয়া দাওয়ার অসুবিধেটি ঘটতে দেবে না কখনো। হয়তো রাম পাখির নামও যেখানে শোনেনি কেউ, সেখান থেকেই বের করে বসবে ওই রাম পাখির ডিমের অমলেট। হোগলার চালার নিচে পরিবেশন করবে মোগলাই খিচুড়ি। যেরকম পাণ্ডব বর্জিত দেশে মোটা মোটা রোটা পেলেও কৃতার্থ হয়ে যেতে হয়, সেখানে সামনে ধরে দেবে ঢাকাই পরোটা। যেখানে নুন ফুরোলে মাথায় হাত দিয়ে বসতে হয়, সেখানে হাস্যবদনে সাপ্লাই করবে নোনা ইলিশ। সঙ্গের ওই প্রকাণ্ড প্যাকিং বাক্সটির গহ্বরে ওর যে কি আছে আর কি নেই তা ভগবানই জানেন। হরেক রকম শিশি, বোতল, কৌটো, বাটা দেখলে তাজ্জব বনে যেতে হয়। বাহারে শিশি বোতল চোখে পড়লে আর রক্ষে নেই, শ্যামকিঙ্কর ঠিক তাকে নিজের ভাঁড়ারে পুরে ফেলবে। এই বাক্সটির জমকালো একটি নামকরণও করেছে শ্যামকিঙ্কর। কি শুনবে? সেটি হচ্ছে সর্ববিধ সরঞ্জাম আগার। বেশ নয়? অবশ্য সাধ্যপক্ষে বাক্সের রহস্যময় অন্তঃপুরটি ও আমার দৃষ্টিগোচর করাতে চায় না, কারণ খেতে দিয়ে হঠাৎ অবাক করে দেওয়াই ওর প্রধানতম শখ। ওই শখটির জন্য যখন যেখানে যাওয়া হয় সেখানেই তলে তলে সন্ধান করে বেড়ায়
কোথায় কি রসনা তৃপ্তিকর বস্তু মেলে, কোনটা বা নিজেদের উদরজাত করে নেওয়া যায়, কোনোটাই বা ওর সর্ববিধ সরঞ্জাম আগারের। যাই হোক, নামা তো গেল। আধ পাঠশালা গোছের স্কুল একটা আছে নাকি শুনেছে, সেখানেই উঠতে হবে ঠেলে। কিন্তু যতই এগোই দুপাশে শুধু কচু বন। শ্যামকিঙ্কর সেই অবাধ কচু বনের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে বলে, এখানে আসবার কি দরকার ছিল বাবু? ফসল তো আপনিই দেদার ফলে রয়েছে, এত খেয়ে উঠতে পারে গাঁয়ের লোক? হেসে ফেলে বলি, তা বলেছ, মিথ্যে নয়। আমাদের কপালেও আজ বোধ করি কচু পোড়া। শ্যামকিঙ্কর মৃদু হাসে। অর্থাৎ খাওয়ার জন্য চিন্তা নেই, সে ঠিক আছে। সেটা অবশ্য আমিও জানি, ইচ্ছে করেই বলি এরকম কথা, শ্যামকিঙ্করের আত্মগরিমাটা যাতে আরো বাড়ে। কচুবন ঠেলে ঠেলে গ্রামের মধ্যে ঢোকার পর 2-4 জন লোকের চেহারা চোখে পড়ল। স্কুল বাড়িটা দেখিয়ে দিল একজন, ডেকে আনতে গেল হেডমাস্টারকে। খড়ের ছাওয়া স্কুল বাড়ির দাওয়ায় ছাড় পোকা কণ্টকিত একখানি ঠেঙো বেঞ্চিতে একটু টান হয়ে বসে পড়ি। সমস্ত শরীর আমলে উঠছে যেন। উফ, কি ঝকমারির কাজই ধরেছি বাবা! বর্ষার দিনের পরন্ত বেলায় কচু বন ঠেলে মাইল খানেক হাঁটতে হলে তবে বুঝতে আমার দুরবস্থা। মনে হচ্ছে ভগবানের কাছে চাইবার যদি কিছু থাকে তো একটি পুরু তোষক পাতা, পরিষ্কার বিছানা, কিন্তু সে কি আর এ জীবনে পাবো? চারিদিকে তাকিয়ে আশার চিহ্ন মাত্র দেখছি না। সঙ্গের সম্বল কম্বল বালিশি পেতে ফেলতে বলি শ্যামকে। ঘর খোলা পেতে হয়তো দেরি হবে, ততক্ষণ দাওয়াতেই শুয়ে পড়লে মন্দ হয় না। মনে হচ্ছে জ্বর আসবে। শ্যামকিঙ্কর তো শুনে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। শরীর খারাপ করেছে বলেন কি বাবু? আমি যে সামান্য হেসে বলি, কি ভুনি খিচুড়ির ব্যবস্থা করেছো নাকি হে? আজ আর বোধহয় পেরে উঠবো না। শ্যামকিঙ্কর করুণ সুরে বলল, না বাবু, খিচুড়ি মিচুড়ি নয়, ফুলকো ফুলকো 2খানা লুচি করেই সারবো ভাবছিলাম। আপনার যদি শরীর খারাপ লাগে তবে থাক। বলি, সে কি হে, আমার জ্বর আসছে বলে তুমি উপোস করবে নাকি? ছেড়ে দিন বাবু ও কথা। চায়ের জলটা ফুটিয়ে নিয়ে স্টোভ নিভিয়ে দিই গে। অর্থাৎ ইতিমধ্যে স্টোভ জ্বালা হয়ে গেছে। অনেক অনুরোধ করলাম, কিন্তু শ্যামবাবু অটল। নিজের জন্য হাঙ্গামা করতে সে রাজি নয়। এমন সময় হেডমাস্টার মশাই এলেন। আমরা সরকারি লোক, শুনে হই হুল্লোড় করে চাবি খুলে দিলেন ঘরের। কি খাবো জানতে চাইলেন। আমার জ্বর আসছে শুনে অনেক উপদেশ দিলেন। এমন আশ্বাসও দিলেন যদি আদার রস দিয়ে চা খাই বাড়ি থেকে একটু আদা পাঠিয়ে দিতে পারেন। শ্যামকিঙ্কর অবজ্ঞা ভরে বলে ওঠে, আদার দরকার নেই মাস্টারবাবু, সে সব আছে আমার সরঞ্জাম আগারে। জলটা কোথায় পাওয়া যাবে তাই বলুন। হেডমাস্টার মশাই সস্নেহে বলেন, জলের আবার ভাবনা? এই তো 2 মিনিটের পথ। প্রকাণ্ড দিঘি রয়েছে, দরকার থাকে তো এখনই যাও। অন্ধকার গাঢ় হয়নি এখনো। ওই যে ডানহাতি রাস্তা ধরে সোজা। শ্যাম চলে যেতে যেন যথেষ্ট কর্তব্য করা হলো। এইভাবে আর একবার গুছিয়ে বসলেন মাস্টারমশাই। দারুণ গল্পের লোক। বেশ বোঝা গেল একবার কাউকে কবলিত করতে পারলে সহজে ছাড়েন না। দেখছেন আমার জ্বর আসছে, হাই তুলছি, ভালো করে শোবার জন্য ছটফট করছি, উনি কিন্তু গল্প চালিয়ে যাচ্ছেন নির্বিকারভাবে। এই গাঁ এখন দেখছেন মশাই,
শেয়ালের শ্বশুর বাড়ি হয়ে দাঁড়িয়েছে। দিন দুপুরে তারা চড়ে বেড়াচ্ছে। 50 বছর আগেও এমন ছিল না। দেখেছি তো ছোটবেলায়। কি বলবো লাও, পালা পার্বণ, যাত্রা, থিয়েটার, ক্রিয়াকাণ্ড লেগেই আছে দেশে। তেমনই প্রতাপ জমিদারের। যেমন নানা উপলক্ষে বছরে 5-7 বার গাঁ শুদ্ধ লোককে নেমন্তন্ন করে খাওয়াতেন, ব্রাহ্মণ পণ্ডিতকে মর্যাদা দিতেন, গরিব দুঃখীকে কাপড় কম্বল বিলাতেন, তেমনই দুর্দান্তও ছিলেন। আর এখন বলতে গেলে হাঁড়ির হাল মশাই, হাঁড়ির হাল। ছেলে নেই কর্তার। বর্তমানে উপস্থিত বেঁচে রয়েছেন কর্তার দৌত্তুর যুগল কিশোর। তিনিই এখন জমিদার। তা সেই যে বলে তাল পুকুরে ঘটি ডোবে না, সেই অবস্থা। 50 বছর আগে যদি আসতেন মশাই, বুঝতেন শিবকালী চাটুর্যে সত্যি কথা বলছে কি মিছে কথা বলছে। পৃথিবীতে ভূমিষ্ঠ হবার 20 বছর আগে বচনহাটার সমৃদ্ধি দেখতে আসা সম্ভবপর ছিল কিনা সেটা প্রশ্ন করবার ইচ্ছা হলেও চুপেই যাই। মেলা কথা বাড়াতে ইচ্ছে হচ্ছে না। জ্বরটা খুব এসেছে। একটু পরেই শ্যাম জল নিয়ে আসে। মাস্টার মশাইও ওঠেন। কিছু একটা বলা হিসাবেই বলি, বাড়ি যাচ্ছেন? কাছেই বাড়ি না? এক মুঠো নস্যি নিয়ে নাকের মধ্যে ঠুসতে ঠুসতে হেডমাস্টার মশাই শিবকালীবাবু বলেন, হ্যাঁ বাড়ি যাচ্ছি বটে, তবে যাচ্ছি দূরই, একটু দাওয়াত আড্ডা আছে। জমিদারদের প্রতিষ্ঠিত রাধা মাধব আছে প্রকাণ্ড মন্দির, সেখানেই আড্ডা বসে। যাবেন একবার দেখতে? ওই রাধা মাধবের পুরুত জনার্দন ভট্টাচার্য হচ্ছেন গিয়ে এই অঞ্চলের বিখ্যাত দাবারে। আপনি যত বড় খেলোয়াড়ই হন, ঠিক দাবড়ে দেবে আপনাকে। হেসে বলি, তাহলে তো সন্ধেটা ভালোই কাটে আপনাদের। রাধা মাধবের ইচ্ছে। 5টা ভদ্রলোক এসে বসেন টসেন, যাবেন কাল, দেখবেন আমাদের দেশটা। আর আপনাদের ওই ফসলের লেকচার টেকচারগুলো ঠাকুর বাড়ির উঠোনেই ব্যবস্থা করতে পারেন। গাঁয়ের সবাই আসে ওখানে, বিরাট জায়গা। কাঁচা কোঁচা সামলাতে সামলাতে সেই বিরাট জায়গার উদ্দেশ্যে ধাবমান হন শিবকালীবাবু। বোধহয় দাবার দাবরানির প্রবল আকর্ষণে। শ্যামকিঙ্কর চা আনে, আর সঙ্গে আলু ভাজা। বললাম, এহে চাটা হয়ে গেল, তাহলে ভদ্রলোককে দিলেই হতো 1 পেয়ালা। শ্যামকিঙ্কর বিরক্তভাবে বলে, আর থাক বাবু, যেমন দেশের ছিরি তেমনই ভদ্রলোক তো, চা খেতে আর হবে না, কচু সেদ্ধই খাক। বলে কি না প্রকাণ্ড দিঘি। দিঘি বটে, মজা পুকুর বাবু, স্রেফ মজা পুকুর। সিঁড়িগুলো সব ভাঙা গর্ত, মরতে মরতে রয়ে গেছি। 2টো বাসনপত্তর মাজতে ঘষতে নিয়ে গিয়েছিলাম, হাত থেকে পড়ে কাদায় পুঁতে গিয়ে একাকার। হাতড়ে হাতড়ে কুড়িয়ে আনতে এত বিলম্ব, জঘন্যি দেশ। গম্ভীরভাবে বলি, 50টি বছর আগে যদি আসতে পারতে শ্যাম, দেখতে দেশের কি বলবোলাও। 50 বছর? শ্যাম হাঁ করে তাকায়। 50 বছর আগে আসতে বলছেন বাবু? হাসি চেপে বলি, আসতে কি আর বলছি, যদি আসতে তাহলে দেখতে। হাতির সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, ক্রিয়া কাণ্ড, যাত্রা গান, খাওয়া দাওয়া, সে একেবারে এলাহি কাণ্ড। ও, মাস্টারবাবু খুব কায়দা করে বলে গেল বুঝি। তা আগের জন্মে এসেছে কিনা কে জানে বাবু। নিন এখন চাটুকু গলায় ঢালুন। খাবেন না আর কিছু? কিছু না, স্রেফ 2টি কুইনিন ট্যাবলেট, বেজায় শীত করছে। সেই যে কুইনিন ট্যাবলেট 2টি গলাধ্যকরণ করে কম্বল মুড়ি দিয়েছিলাম, তারপর কোথা দিয়ে এবং কটা দিন রাত্রির যে কেটে গেল খেয়াল মাত্র নেই।
চৈতন্য হলে শ্যামের মুখে শুনলাম পুরো 4টে দিন নাকি কেটেছে এর মধ্যে। শ্যামকিঙ্কর শুধু পাগল হয়ে যেতে বাকি রেখেছে। দেশে নাকি ডাক্তার বলতে একটা হাতুড়ে, কোবরেজ বলতে একটা শকুনি বুড়ো। তার কথা শুনলে হাড় জ্বলে যায়। বলে কিনা জ্বর বিকার হয়েছে, সদর হাসপাতালে চালান করে দাও। শুনুন কথা, জ্বর বিকার তোদের হোক। আরে দূর, ও কথা বলতে আছে মানুষকে। যাক, আমার জন্য মুশকিলে পড়ে গিয়েছো খুব। ও কথা বাদ দিন বাবু, মুশকিল আপনারই কি কম? তাই তো দেখছি সরকারি প্রোগ্রাম সব বানচাল হয়ে গেল। কবে যে উঠতে পারবো? তা তুমি এ কদিন কি করলে? দেশের লোকের সঙ্গে চেনাশোনা হলো? দেশের লোক? দায়ে পড়ে চেনা করতে হলো বাবু, নইলে একটা কি মনীষীর মতন। সম্প্রতি আবার গাঁ শুদ্ধ লোক নাচন কোদন শুরু করেছে। পুরুত ভট্টাচার্য নাকি স্বপ্নাদেশ পেয়েছেন। স্বপ্নাদেশ? সে আবার কিসের? শ্যামকিঙ্কর 2 হাত উল্টে বলে, কি জানি বাবু, সবাই তো বলছে বৈকুণ্ঠের লক্ষ্মী নাকি স্বপন দিয়েছেন। আমি জলে পড়ে আছি, জমিদারকে বলো আমায় উদ্ধার করে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করুক। আমাকে অবহেলা করেই আজ তাদের এই দুর্দশা। আমাদের পাপ মন। বৈকুণ্ঠের লক্ষ্মী শুনেই কেমন যেন গাঁজার ধোঁয়ার গন্ধ পাই। তাই হেসে বলি, কোথাকার জলে পড়ে আছেন তা কিছু বলেছেন? ক্ষীরোদ সাগরে না মানস সরোবরে? বাবু, আপনি কোথায় আছেন? স্বপ্ন দিয়েছেন আছেন এইখানেই। গাঁয়ের সকল দিঘি পুকুর তল্লাশি হচ্ছে তাই। তা ভালো, লক্ষ্মী না উঠুন, মাছ টাছ কিছু উঠবে। এই পর্যন্ত শোনা ছিল। সাবু খেয়ে পড়ে আছি, শ্যামকিঙ্করের পাত্তা নেই। এরকম কর্তব্যপরায়ণ লোক বোধহয় লক্ষ্মী দর্শনের আশাতেই কর্তব্যের ত্রুটি করছে। বিকেলবেলা এলো এক থালা ফল পাকড় সংগ্রহ করে, সঙ্গে শিবকালীবাবু। নস্যি ঠুসতে ঠুসতে দরাজ গলায় প্রশ্ন করলেন, এই যে উঠেছেন, দিন 2 খুব দেখালেন মশাই, ম্যালেরিয়া আছে বুঝি? আপনার এই লোকটি তো মশাই আমাদের দেশকে যাচ্ছে তাই করছে। ডাক্তার নেই, ওষুধ নেই, ডালিম নেই, বেদানা নেই, এই সব। কি বলবো বলুন, 50টি বছর আগে এলে। যাক, ভাবলাম মা লক্ষ্মী আবার মুখ তুলে চেয়েছেন, কিন্তু যা দেখছি তাতে তো সম্পূর্ণ ভরসা হচ্ছে না। কাতরভাবে মুখে বলি, কেন? বৈকুণ্ঠ ছেড়ে থাকতে রাজি হচ্ছেন না? নাকি নারায়ণ মামলা তুলেছেন? হা হা করে হেসে ওঠেন শিবকালী। না মশাই, মামলা টামলা নয়। আর মা নিজেই যখন আসতে চান, সহজেই উঠছেন। দিঘির ঘাটে পাঁকের মধ্যে পুঁতে পড়েছিলেন, ভট্টাচার্য নিয়ে গিয়ে শোধন করতে বসেছে। কিন্তু মায়ের মূর্তি অঙ্গহীন। ওই তো সর্বনেশে কথা, একখানি চরণ নেই। হেসে ফেলে বলি, মা লক্ষ্মীর চরণ জিনিসটা না থাকাই তো ভালো মাস্টার মশাই, পালাবার পথ বন্ধ। বলেছেন, মন্দ নয়। আরও এক মুঠো নস্যি ঠুসতে ঠুসতে শিবকালীবাবু হেসে বলে ওঠেন, বেশ কথা কন আপনি। চঞ্চলা মার চরণ না থাকাই সুবিধে, কি বলেন? কিন্তু অঙ্গহীন ঠাকুর পুজো করা চলে কিনা? বলি, তা চলবে না কেন? বাবা তারকেশ্বরের মাথায় চিঁড়ে কুটে খেয়ে খেয়ে যে মাথাটা গর্তই করে রেখেছিল লোকে, পুজো চলছে না? শিবকালীবাবু হঠাৎ যেন অন্ধকারে আলো দেখে লাফিয়ে ওঠেন। অ্যাঁ, তাই তো বটে, ঠিক বলেছেন। যতই হোক শহরের লোক আপনারা, শিক্ষিত ব্যক্তি, ব্রেনটা ভালো। আচ্ছা মশাই, চললুম তাহলে। বলি গে, হাতের কাছে এত বড় উদাহরণ থাকতে ভট্টাচার্য বলছে শাস্তর টাস্তর দেখে তবে তো। এই তো শাস্তর সামনেই পড়ে রয়েছে। ঠিক ঠিক ঠিক। কৌতূহলাক্রান্ত হয়ে বলি, মূর্তি তাহলে সত্যিই পাওয়া গেছে কিছু?
যাবে না? বলেন কি? এ কি ছেলে খেলা? স্বপ্নাদেশ! পুরনো আমলের পাথরের মূর্তি, ক্ষুধা ক্ষুধা হয়ে গেছে অবশ্যই। কতকাল জলের মধ্যে পড়ে আছেন মা। আর ওই দক্ষিণ চরণটি একেবারে গেছে। পারেন তো একটু সারলে ঠাকুর বাড়ি গিয়ে বসবেন না? পাঁচটা ভদ্রলোক এসে বসেন। আজ খেলেন কি? সাবু ছাড়া আর কি? দেখুন না মুশকিল, আপনার স্কুল জড়ো করে বসে রয়েছে। বিলক্ষণ! তাতে কি? সে আমি 7 দিনের ছুটি দিয়ে দিয়েছি ছোঁড়াদের। আহাহা, পড়ার ক্ষতি হলো ছেলেদের। রাম বলুন, এই এখন ঠাকুর উঠেছেন, আর কি পড়তো ছোঁড়ারা? মেয়ে পুরুষের কাজ ঘুচে গেছে একেবারে, শুধুই আলোচনা। নমস্কার। আর দাঁড়ান না ভদ্রলোক। শ্যামকিঙ্করকে ডেকে বলি, কি হে বৈকুণ্ঠের লক্ষ্মী, দেখে এলে? শ্যাম ছুরি দিয়ে ডাঁশা পেয়ারা কোঁচোতে কোঁচোতে বলে, সে সৌভাগ্যই আর হলো কই বাবু। মান্যিগণ্যি ব্যক্তিরাই শুধু দেখাদেখি করলেন চুপি চাপি। শুনছি নাকি পাবলিকের জন্য কাল বের করবে। সত্যিই কিন্তু আশ্চর্যই, কতকালের ঠাকুর যুগ যুগ ধরে জলের নিচে পড়ে আছেন, কেমন স্বপ্নটি দিয়ে উঠলেন। পুজো খাবার ইচ্ছা হলে ওরা অনন্ত শয়ন থেকে ওঠেন, তাই না বাবু? খুব সম্ভব। আমি হেসে বলি, এই যেমন আমি ডাঁশা পেয়ারা খাবার ইচ্ছে অনন্ত শয়ন থেকে উঠলাম। এই বেলাও কি শুধু সাবু চালাবে? না বাবু, দুটো চিঁড়ে ভাজা দেবো ভাবছি। ম্যালেরিয়া জ্বর কিছু হবে না। বললাম, তুমি কি করেছো এ কদিন? হরিমটর? ও কথা যেতে দিন বাবু। চিঁড়ে দুটো জলে ফেললেও পেটটা ভরে যায় লোকের। কাল কি খাবেন তাই বলুন। একটা জায়গায় দিব্যি লকে কুমড়ো ডাঁটা দেখে এলাম। জ্বরের মুখে ঝাল ঝাল ছেচকি মন্দ লাগবে না বোধহয়। আর দুখানা শুকনো রুটি। হতভাগা দেশে পাউরুটি তো মিলবে না। শ্যামকিঙ্করের চিন্তা জগতে শ্যামের চিহ্ন মাত্র নেই, আছে শুধু রসনার আর জঠরের। তা বলে নিজের নয়, অপরের। বলতে গেলে একরকম মহাপুরুষ ব্যক্তি। তোমরা কি বলো? শুনলাম সন্ধ্যার পর রাধা মাধবের মন্দিরের দালানে পাবলিকের জন্য দর্শন নির্দিষ্ট করা হয়েছে। আরতির সময় গ্রামের আবাল বৃদ্ধ বনিতা অনেকেই জড়ো হয় মন্দিরে, তাই এই ব্যবস্থা। শ্যামকিঙ্কর ওকালতির ভঙ্গিতে বলে, বাবু পারবেন নাকি? চলুন না ধীরে ধীরে। হতচ্ছাড়া দেশে পয়সা দিলেও তো একখানা রিক্সা মিলবে না। চাষাদেরই পোষায় এসব দেশ। যাকে পারেন তো চলুন কিছু মজা দেখে আসে। অবশ্যই দেবতার লীলা কিছু বলতে নেই। আমি তো ভাবছিলাম গেলেও হতো। অর্থাৎ উনি যাবেনই মনস্থ করেছেন, কারণ শ্যামকিঙ্করের ভাবা এবং করার মধ্যে পার্থক্য কিছু নেই। বললাম, তা চলো, মন্দ কি? 5টা মানুষের মুখও দেখা যাবে তবু। এসে অবধি তো কম্বল সম্বল করে পড়ে আছে। শ্যামবাবুর অভিভাবকত্বে মোটা চাদর গায়ে জড়িয়ে গেলাম ধীরে ধীরে। গিয়ে কিন্তু সত্যি বলছি, অবাক বনে গেলাম। মাস্টার মশাইয়ের উক্তি যে অত্যুক্তি নয়, তা এই ঠাকুর বাড়ি দেখলেই বিশ্বাস হয়। এই কচুবনের অন্তরালে যে এত বড় বিরাট ব্যাপার থাকা সম্ভব, তা চোখে না দেখলে ধারণা করা শক্ত। আমাদের দেশে এই রকম কত বিরাট বিরাট প্রাসাদ, মন্দির, পুরনো দিনের ঐশ্বর্যের ভগ্নাবশেষ যে কচু ঘেঁচু বনের জঙ্গলে ঢাকা পড়ে আছে, কে তার হিসাব রাখছে? মার্বেল পাথর পাতা প্রকাণ্ড দালানে জীর্ণ হলেও বিরাট জাজিম পাতা জায়গা। 100 বাতির ঝাড়ের সবগুলো না হোক, অনেকগুলো বাতি জ্বালা হয়েছে। চিক ফেলে আলাদা করা হয়েছে মেয়েদের জায়গা। যদিও সেই চিকের পর্দাগুলি যে 50টি বছর আগের
বলবোলাও যুগের, সে বিষয়ে সন্দেহ থাকে না। যাই হোক, জীর্ণ হলেও সর্বত্র ঠাট বজায় আছে। বিগ্রহ দুটিও দিব্যি বড়সড়, সর্বাঙ্গে সোনার গহনা। বোধহয় আজকের বিশেষ অনুষ্ঠানের জন্য সিন্দুক থেকে বেরিয়েছে গহনাপত্র। বেশ সমীহ করেই ঢুকলাম। সঙ্গে সঙ্গে শিবকালীবাবুর চোখে পড়ে গেলাম। এই যে, আসুন আসুন বলে তিনি একেবারে মাঝখানে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন। যদিও 14 শাকের মাঝখানে ওল পরামানিকের মতো বসতে হলে খুব যে স্বাচ্ছন্দ্য লাগে তা নয়, তবে একটা সুবিধে হলো, জমিদার যুগল কিশোর মশাইকে বেশ নিরীক্ষণ করবার সুযোগ পেলাম। আমার থেকে হাত 2 দূরে তাঁর আসন। লোকটাকে দেখবার ইচ্ছে একটু ছিল। যুগল কিশোর বসে আছেন একেবারে নবাবী কায়দায়। ঠিক ঝাড় লণ্ঠনের নিচেই বরের আসনের মতো ভেলভেটের তাকিয়া টাকিয়া দেওয়া বিছানা পাতা। দুপাশে ফুলের তোড়া না থাকলেও এক পাশে পুরনো আমলের সেকেলে গুড়গুড়িটি রয়েছে। সেটির বাহারও বড় কম নয়। তামাক টানছেন না বটে, তবে নলটি আলগোছে হাতে আছে। চেহারাটিও বেশ রাজসই। মাস্টার মশাই বর্ণিত হাঁড়ির হালের চিহ্ন এখন অন্তত দেখলাম না, তবে এটা বোধহয় দরবারের দৃশ্য। গালচে তাকিয়া গুড়গুড়ি ঝাড়লণ্ঠনগুলো যে অন্তত বেঁচে খাননি, এর জন্য মনে মনে ধন্যবাদ দিলাম। আমাকে দেখে তিনি একটু নড়ে চড়ে বসলেন। শিবকালীবাবু বললেন, এই যে, এর কথাই বলছিলাম চৌধুরী মশাই। চৌধুরী মশাই বেশ নবাবী টোনে বললেন, ও তাই নাকি? আছেন কেমন? শুনলাম আমাদের দেশে এসে জ্বরে পড়েছিলেন। ভালো আছেন তো? অমায়িক ভাবে বলি, আজ্ঞে হ্যাঁ, ভালো ভালো। কিসের ইন্সপেকশনে এসেছিলেন যেন? ব্যস্তভাবে বলি, না না, ইন্সপেকশন কিছুর নয় তো। গভর্নমেন্ট থেকে ওই যে একটা গ্রো মোর ফুড মুভমেন্ট চালানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। বেশ তো, দিন না একদিন একটা লেকচার টেকচার, ব্যাটা চাষাগুলোর একটু শিক্ষে হোক। যথেষ্ট ভদ্রতা হয়েছে এই ভেবে চৌধুরী মশাই হাতের নলটি মুখে তুলেছেন। অর্থাৎ হলেও সরকারের লোক আমাদের মতো চুনোপুটির সঙ্গে এর বেশি কথা চালানো চলে না। হ্যাঁ, হতো যদি জজ ম্যাজিস্ট্রেট, জমিদারি বাঁধা দিয়েও তাদের আদর আপ্যায়ন করতে হতো। আর কিছু কথা হবার আগেই আরতি আরম্ভ হলো। রূপোর পঞ্চপ্রদীপ, রূপোর বাঁট দেওয়া চামর ইত্যাদি। সেকেলে বুড়োগুলো বোকা হলেও বুদ্ধি ছিল তাদের। সম্পত্তি টম্পত্তিগুলো একেবারে ঠাকুর দেবতার নামে এমনভাবে রিজার্ভ করে যেত যে কেউ আর কিছু বেচে খেয়ে ফেলতে পারে না। আরতি শেষ হতে অনেকক্ষণ লাগলো। তারপর চরণামৃত বিতরণ। বোঝা যাচ্ছে লক্ষ্মী দর্শনের আশায় সকলে চঞ্চল হয়ে উঠেছে। অবশেষে পুরোহিত মহাশয় লাল শালুতে মোড়া একটি দ্রব্য একখানি রূপোর থালায় করে এনে ঠিক মাঝখানে জলচৌকির ওপর বসিয়ে দিলেন। এতক্ষণে বুঝলাম যুগল কিশোর চৌধুরীর সামনাসামনি খালি একটা জলচৌকি কেন পেতে রাখা ছিল। ঠেলাঠেলি পড়ে গেল লোকের মধ্যে। সকলেই ঝুঁকে পড়ে মাথা বাড়িয়ে দেখতে চায় স্বপ্নে পাওয়া লক্ষ্মী মূর্তিটিকে, কিন্তু তিনি আপাতত বোরখার আড়ালে। মিনিট খানেক স্তব্ধতা, শুধু যুগল কিশোরের তামাক টানার একটানা মৃদু শব্দ। তারপর যুগল কিশোর হাতের নল নামিয়ে তাকিয়ায় ঠেস ছেড়ে সোজা হয়ে বসেন, যেন বলতে চান কিছু মিছু। সত্যিই তাই,
গৌরচন্দ্রিকা হিসেবে বার দুই কেশে তিনি বলতে আরম্ভ করলেন, আপনারা অনেকেই আজ এখানে উপস্থিত হয়েছেন এবং সকলেই বোধহয় জানেন আমাদের বচনহাটার পলাতকা লক্ষ্মী নিজের ইচ্ছায় আবার এখানে ফিরে এসেছেন। স্বপ্ন পেয়েছেন আমাদের ভট্টাচার্য মশাই। স্বপ্ন বিবরণটা সকলকে একবার শুনিয়ে দিন ভট্টাচার্য মশাই। ভট্টাচার্য করজোরে শুরু করেন, বলবো কি চৌধুরী মশাই, বলতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। বুধবারের শেষ রাত্রির বৃহস্পতিবার পরে পরে এমন সময় স্বপ্ন দেখলাম এই মন্দিরের বন্ধ দরজা থেকে কে যেন আমার নাম করে ডাকছে, বলছে, ওরে অনেক দিন জলে পড়ে আছি, তুই আমায় তুলে নিয়ে যা। বললাম, মা কে তুমি? আবার শুনলাম, আমি রাজবাড়ির লক্ষ্মী, চলে গিয়েছিলাম, আবার এলাম। যুগলকে বল আমার পুজোর ব্যবস্থা করতে। কাতর হয়ে শুধলাম, মা চৌধুরী মশাই যদি আমার কথা গ্রাহ্য না করেন? বললেন, না করলে তারই অনিষ্ট। গাঁয়ের সমস্ত জলাশয় তল্লাশ করতে বল, আমায় পাবি। তারপর তো সবই জানেন আপনারা, দিঘির ঘাটে পাঁকের মধ্যে নারায়ণ নারায়ণ। ভট্টাচার্য থামতে চৌধুরী চিবিয়ে চিবিয়ে বলতে শুরু করেন, এখন এই বিগ্রহের পূর্ব ইতিহাস আপনাদের কিছু জানা আবশ্যক। এই ইতিহাস আমি শুনেছি আমার দিদিমার কাছে। আমার বৃদ্ধ প্রমাতামহ রাজনারায়ণ রায় কাজ করতেন ঢাকায় নবাব সরকারে, খুব প্রতিপত্তি, বিস্তর রোজগার। এমন সময় বাঁধল ওপরওয়ালাদের সঙ্গে খিটিমিটি। তেজি লোক, অত মাইনের চাকরি ছেড়ে দিলেন ধাঁ করে। যেদিন তল্পি গুটিয়ে চলে আসবেন সেদিন আগের রাত্রে স্বপ্নাদেশ পেলেন, তুই চলে যাবি, আমাকে সঙ্গে নিয়ে যা, আমি নবাব বাড়ির লক্ষ্মী, কিন্তু আর থাকতে ইচ্ছে নেই, এবারে তোর ঘরে অধিষ্ঠান হব আমি। উনি জানতে চাইলেন, মা তোমায় কোথায় পাবো? আবার আদেশ হলো, ওই ঘরের দক্ষিণ কোণ খুঁড়ে দেখ। চৌধুরী মশাই একটু দম নিয়ে ফের শুরু করেন, কাউকে বললেন না, নিজেই লেগে গেলেন শাবল নিয়ে। এদিকে ভয়ে আছেন ঠাকুরের গায়ে ঘা না লাগে। মায়ের দয়া, তামার একটি হাঁড়ির মধ্যে পাওয়া গেল, আঁচড়টি লাগলো না। অবশ্যই মূর্তি এমন কিছু নয়, মোটা পাথরের। সেই রাত্রেই যথা সর্বস্ব জিনিসপত্র আর ঠাকুরটি নিয়ে পালিয়ে এলেন তিনি, কারণ সকাল হলে ঘর খোঁড়া দেখলে লোকে হৈ হৈ করবে। তখনকার দিনে পথক্লেশ বড় সোজা ছিল না। দীর্ঘদিন পরে এই গ্রামের ধারে বিশ্রাম নিতে বসে জায়গাটি বড় ভালো লাগলো তাঁর। বললেন, দেশে আর যাব না, এইখানেই থাকবো। নদে জেলায় কোথায় যেন দেশ ছিল আগে। ব্যাস, লেগে গেল বাড়ি তৈরির ধুম। বাড়ি তো নয়, প্রাসাদ, দেখছেন তো এখনো। মা লক্ষ্মীর কৃপায় অভাব বলতে কিছু নেই, প্রচুর অর্থ হাতে। চৌধুরী আবার একটু থামেন, আমার পাপ মন, ভাবি ওই জন্যই বোধহয় নবাব সরকারের চাকরিটা গেল। অত প্রচুরভাবে হাতালে ওপরওয়ালা কি আর মাথায় করে নাচবে? নবাবের ভাঁড়ারের লক্ষ্মী নিজের ভাঁড়ারে পুড়েছিলেন বোঝাই যাচ্ছে। চৌধুরী আবার সূত্র ধরেন, হ্যাঁ কি বলছিলাম, মা লক্ষ্মীর কৃপায় অর্থের অভাব নেই। সমস্ত গ্রামটা কিনে নিলেন। কিনলেন আশেপাশে আরও 5-7টা গ্রাম, বসালেন প্রজা, কি যে তাঁর দাপট। তারপরে নির্মাণ হলো এই দেব মন্দির।
আমি হঠাৎ কৌতূহলের বশে বলে ফেলেছি, এ তো দেখছি গড়ানো রাধাকৃষ্ণ, সেই স্বপ্নাদিষ্ট ও ঠাকুরের কি হলো? যুগল কিশোর আমার দিকে যুগল দৃষ্টি নিক্ষেপ করে তাচ্ছিল্য ভরে বললেন, মা লক্ষ্মী তো পাবলিকের জিনিস নয়, তিনি থাকলেন বসত ভিটে ধানের হাঁড়িতে, এখানে এই বিগ্রহ গড়িয়ে প্রতিষ্ঠা করলেন। বিরাট দেবত্র সম্পত্তি, রথ দোল রাস ঝুলন, জন্মাষ্টমীতেই বা কী ঘটা? শুনেছি অন্নকূট হতো, আর অন্নের চূড়ো উঠত মন্দিরের ছাদ বরাবর, পুকুর কাটা হতো ক্ষীর আর দইয়ের। যাক, সে আপনারা হয়তো শুনে থাকবেন পুরনো লোকেদের কাছে, এখন বললে রূপকথা শোনাবে। তিনি তো ওইভাবে রাজ্য বৃদ্ধি করতে করতে দেহ রাখলেন। তারপর আমার প্রমাতামহ অনন্ত নারায়ণ হলেন জমিদার। তিনিও বাপের চাইতে কম নন, তেমনি বুদ্ধি, তেমনি তেজ, তেমনি দাপট। হবে না কেন? স্বয়ং লক্ষ্মী ঘরে অধিষ্ঠিত, বারবারন্তর সীমা পরিসীমা নেই। কিন্তু জানেনই তো লক্ষ্মী চঞ্চলা। কাল হলো একটা মালি ছোকরা, রোজ বেটা ফুল জোগাতো আর দেখতো মা লক্ষ্মীর সোনার মুকুট, সোনার প্যাঁচা দেখতে দেখতে মনটা মতিভ্রম। লোভ হলো বেটার, তাড়াতাড়িতে গয়না খুলতে না পেরে একেবারে ঠাকুরকেই একদিন চুরি করে বসলো। হতভাগা, গয়না নিলি দুখানা গেছে 10খানা হতো, তা নয় ঠাকুরকে ঘোচালি, আমাদেরই কপাল। ভয়ে ভয়ে ছোড়া মা লক্ষ্মীকে জলে ফেলে দিল। তারপর? রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করেন শিবকালীবাবু। তারপর আর কি, ছোঁড়াকে ধরে জল বিছুটি দিয়ে মেরে শেষ করে ফেলা হলো মশাই। কিন্তু ঠাকুর তো পাওয়া যায় না। শুনেছিলাম 7 দিন ধরে দেশের সমস্ত জেলে, 7খানা গাঁয়ে, সমস্ত দিঘি পুষ্করিণী হাটকেছে। 1 মাস ধরে লোকে পুকুরের জল মুখে করতে পারেনি, ঘুলিয়ে এত কাদা হয়ে গিয়েছিল। কিন্তু সবই বৃথা। ওই যে বললাম মা চঞ্চলা, ব্যাস তারপর থেকেই শুরু হলো ভাঙন। আমার দাদামশাই যাও বা রেখেছিলেন, ঘোচালেন সব আমার মামা। সমস্ত লোক নিথর হয়ে শুনছে বটে, কিন্তু লক্ষ্য করছে প্রত্যেকের মুখেই কি যেন একটা বলি বলি ভাব। শেষ অবধি শিবকালীবাবুই বললেন, আশ্চর্য, এ যে অপূর্ব কথা শোনালেন চৌধুরী মশাই। কই, এতকালের মধ্যে তো শুনিনি এসব। শুনবেন কোথা থেকে? চৌধুরী নাটকীয় ভঙ্গিতে মৃদু হাসেন। সেও ওই মায়ের আদেশ। জেলেরা যখন জাল ফেলতে ফেলতে হত্যে হয়ে যাচ্ছে, তখন আবার একদিন স্বপ্নাদেশ, ওরে মিথ্যে চেষ্টা করিস, এখন কিছু কাল আমি অনন্ত শয়ন থেকে নারায়ণের সেবা করব, পরে যদি ইচ্ছা হয় আমার আবার আসবো এই ভিটেতে পুজো খেতে। যতদিন না ফিরি এই কাহিনী প্রকাশ করিস নে। দিদিমা বলতেন আর কাঁদতেন যে আমার আমলেই মা অন্তর্ধান করলেন। সেই শূন্য চৌকিটিতেই তিনি রোজ ফুল, চন্দন, ধূপ, গঙ্গাজল দিয়ে পুজো করতেন। এই কাহিনী মৃত্যুকালে চুপি চুপি আমাকে বলে যান। মামা তখন মারা গেছেন তো, নিষেধ ছিল, এতদিন মন্ত্রগুপ্তি করে রেখেছিলাম। আজ মা ফিরে এসেছেন, তাই শুনতে পেলেন আপনারা। নারায়ণ নারায়ণ। জনতার মধ্য থেকে এইবার একটা অসহিষ্ণুতার আভাস পাওয়া যায়। মায়ের দর্শনটা হয়ে যাক, অনেকক্ষণ বসে আছে ঠাকুরমশাই, দেখান একবার, রাত তো ঢের হলো ভজ্জাজ, এবার দেখিয়ে দেওয়া হোক, ইত্যাদি নানা শব্দ, নানা কণ্ঠে। হ্যাঁ, দেখাবো দেখাবো বলেই তো সকলকে ডাকা। তবে মা আমার সূক্ষ্মমূর্তি নয়। শালুর মোড়ক খুলতে খুলতে ভজ্জাজ বলেন, মোটামুটি চেহারা মায়ের, তাও জলে ক্ষয়ে ক্ষয়ে খাদা বোঁচা হয়ে গেছেন, দক্ষিণ চরণখানি উড়ে গেছে। তবুও পূর্বকালের প্রতিষ্ঠিত বিগ্রহ যখন তখন অবহেলা করা চলবে না। তাছাড়া মা নিজে এসেছেন ইচ্ছে করে। জয় মা, এই দেখুন সকলে।
একযোগে গলা বাড়ায় সকলে, আমিও ঝুঁকে পড়ি, আর সঙ্গে সঙ্গেই পিছন থেকে খাই অন্তর টিপুনি। দুটো আঙুলে কে যেন জোরসে খোঁচা দিলে। ব্যাপার কি? ফিরে দেখি শ্যামকিঙ্কর। শ্যামকিঙ্কর এভাবে আমাকে খোঁচা দিল। অবাক হয়ে তাকাই, দেখি তার মুখ, চোখ উত্তেজনায় রক্তবর্ণ। বোঝা গেল আবেগের বশে ও কি করছে নিজেই জানে না। কি হে, ব্যাপারখানা কি? বাবু, বাবু, স্রেফ ধাপ্পাবাজি, আগাগোড়া ধাপ্পা, একেবারে দিনে ডাকাতি। ফিস ফিস করেই বলে বটের শ্যামকিঙ্কর, কিন্তু এত উত্তেজিত মুখ দেখে মনে হয় যে এক্ষুনি বুঝি ফেটে পড়বে। হতভম্ব হয়ে বলি, কিসের ধাপ্পা, কোথায় ডাকাতি? এই সবার মধ্যে আমি কিন্তু চেঁচাবো বাবু, জোরসে চেঁচাবো। চেঁচাবো? চেঁচাবো কি হে? কি হলো তোমার? যা হলো সে আর আপনাকে কি বলবো বাবু, ডাক ছেড়ে সবাইকে শুনিয়ে দিছে বৃত্তান্ত, আপনি কিন্তু মানা করবেন না। ততক্ষণে সভার মধ্যে গোলমাল শুরু হয়ে গেছে, ভিড় বাড়ছে, প্রত্যেকেরই নানা মন্তব্য, চাপা গলায় নিজেরা কথা কই। তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না শ্যামকিঙ্কর, কি হয়েছে? ব্যাপারেই, ওটা লক্ষ্মী না কাঁচকলা, গোদার মা, ঢিপি। সর্বনাশ, চুপ চুপ, এদের কানে গেলে তোমাকে আস্ত রাখবেন না। সেকেলে আমলে এরকম ঢিপি ঢাপা মূর্তি থাকতো, লক্ষ্মী কি গণেশ বোঝা দেয়। যাক, চলো কেটে পড়ি। চলে যাব কি বাপু, আমার যে জিভ নিষ্পিস করছে। বাবু, আমি চেঁচাই। আমি অবাক হয়ে বলি, তুমি কি খেপলে শ্যাম? ওদের লক্ষ্মী প্রতিমার চেহারা জমগোদার মতো মা হোক আর বিদভদ্দরের মতোই হোক, তোমার কি? মূর্তির কথা হচ্ছে না বাবু, কিন্তু এই যে পুকুর চড়ি, ওই জমগোদার মা। শ্যামকিঙ্করের কথায় ছেদ পড়ে তার উঠন্ত ভঙ্গি দেখে শিবকালীবাবু এগিয়ে এসে গদ গদ কণ্ঠে বলেন, শুনলেন তো সব? উফ, তাজ্জব বনে যেতে হয়। ঘোড়া ডিঙিয়ে ঘাস খায় শ্যামকিঙ্কর। আমি উত্তর দেবার আগে উত্তর দেয়, সে যা বলেছেন মাস্টার মশাই, তাজ্জবই বনে গেছি। হবেই তো, শিবকালী চাটুজ্জে হৃষ্ট বদনে বলেন, যে শুনবে সেই বলবে এ যে একেবারে রূপকথার মতন। মতন কেন মশাই, রূপকথাই যে। এদিকে আবার আমি শ্যামকিঙ্করের কথাবার্তা শুনে তাজ্জব বনছি। বেশ, বুঝলাম তোমার তেমন বিশ্বাস হয়নি, তা বলে তাই নিয়ে বচসা বাঁধিয়ে বসবে নাকি? এত উত্তেজিত হবার কি আছে? তাড়াতাড়ি স্থান ত্যাগের নীতি অনুসরণ করাই দেখছি মঙ্গল। তাই নিজে উঠে দাঁড়িয়ে একরকম ঠেলেই নিয়ে যাই শ্যামকিঙ্করকে। এগোচ্ছি, হঠাৎ জমিদার যুগল কিশোর বোধ হয় আমাদের উপর নিতান্তই কৃপা দেখাতে নাটুকে সুরে বললেন, যাচ্ছেন নাকি? নমস্কার। ভালো কথা। আপনি সেই লেকচার নাকি যেন কবে দিচ্ছেন? বলেন তো এই বেটাদের জানান দিয়ে রাখি, সরকারি কাজ আপনার সাহায্য করাই তো দরকার। সাহায্যের দরকার হোক না হোক, উত্তর একটা দেওয়ার দরকার ছিল আমার দিক থেকে, কিন্তু শ্যাম আজকে খেপে গেছে। হঠাৎ বেপরোয়া ভঙ্গিতে বলে ওঠে, বাবুর লেকচার তো ফসল বেশি ফলাও এই বৃত্তান্ত। সে আর এ গায়ে দরকার নেই চৌধুরী মশাই, বাড়তি বাজে খরচ, এ বড় উর্বরা দেশ। এরকম তুচ্ছ ব্যক্তির মুখে চৌধুরী মশাই সম্ভাষণ শুনে বোধ করি কুপিত হন ভদ্রলোক। আরও বিলম্বিত তাচ্ছিল্যে সুরে বলেন, কেন বলো তো হে? শ্যামকিঙ্কর সরকারের চাকর, কাউকে ডরায় না, গম্ভীর চালেই বলে, সে আর আপনাকে বেশি কি বোঝাবো বাবু, বুদ্ধিমান ব্যক্তি আপনারা, নিজেই বুঝবেন। দেখছি তো, এ গায়ে চাষ করতে জমির প্রয়োজন হয় না, হাওয়ায় ফসল ফলে। একবার ম্যাজিক দেখেছিলাম জাদু সম্রাট পিসি সরকারের, আর একবার দেখলাম আপনাদের এখানে 5 মিনিটে আঁটি পুঁতে গাছ গজিয়ে ফল খাওয়ানো। মনে থাকবে অনেক দিন। আচ্ছা,
পেন নাম হই। বাইরে এসে তবে আমার বাকস্ফূর্তি হয়। ব্যাপার কি বলো তো শ্যাম, তুমি হঠাৎ হঠাৎ বলেন কি বাবু? খুব যাই সহ্য শক্তি আমার, তাই নির্বাক হয়ে চলে এলাম। সাত পুরুষের লক্ষ্মী স্বপ্ন দিতে এসেছেন ওনাদের। আমার মরিচ গুঁড়োবার পাথরখানা। মরিচ গুঁড়োবার পাথর? কি বলছো হে? শুনে আমি প্রস্তরীভূত হয়ে যাই। যা সত্যি তাই বলছি বাবু। ঠ্যাং ভাঙা গোদা পুতুলটা ফেলে দিয়েছিল আমার ভাইজি। আমি কুড়িয়ে রেখেছিলাম মরিচ গুঁড়ো করবো বলে। এই 2 মাস ধরে মরিচ গুঁড়ো করতে করতে ওর সর্বাঙ্গ ক্ষয়েই গেছে। বলা বাহুল্য, এটা বিশ্বাসযোগ্য কথা। যৎসই জিনিস চোখে পড়লেই শ্যামকিঙ্কর তার সর্ববিধ সরঞ্জাম আগারে জমা করে তো রাখতে ছাড়ে না। কিন্তু ও পাথর যুগল কিশোরের হাতে যাবে কি সূত্রে? ছুঁড়ে তো আর মারেনি শ্যামকিঙ্কর। যেতে আর বাঁধা কি বাবু? আসবাব মাত্রই বাসনপত্রের সঙ্গে ধুতে গিয়ে নিয়ে গিয়েছিলাম দিঘিতে। পাঁকে পড়ে গেল, সন্ধে হয়ে এসেছে, বেশি ঘাঁটাঘাঁটি না করে চলে এলাম। তবু দ্বিধা ঘোচে না। তুমি ঠিক চিনেছ? চিনতে পারবো না? শ্যামকিঙ্কর সবলে আমার দ্বিধা দূর করে দেয়। ওই পুতুল নিয়ে কত হাসাহাসি কাণ্ড। দাদা কটকে বেড়াতে গিয়ে মেয়ের জন্য কিছু ভালো খেলনাপাতি না কিনে ওই গোদা হাতি মা যশোদা পুতুলটিকে নিয়ে এলেন। আমরা কত হাসলাম। আমি চিনব না? আমি আজ 2 মাস ধরে মরিচ ঠুকে ঠুকে সর্বাঙ্গে খেঁদা করলাম ওর। যেমনই মিথ্যক ভট্টাচার্য তেমনই জোচ্চোর জমিদার। আমি হেসে বলি, তা অত চটছ কেন হে? তোমার অবশ্যই মরিচ ঠুকতে আর একটা নড়ানড়ি জুটে যাবেই। কিন্তু ওদের গাঁয়ের তো লক্ষ্মী লাভ হলো। কিন্তু সার্থক নামটা বটে গাঁয়ের। এই গাঁয়ের নামকরণ যে করেছিল সে ভবিষ্যৎ দ্রষ্টা মহাপুরুষ ব্যক্তি ছিল বলতে হবে। বচন হাটা উপযুক্ত নাম বটে। শ্যামকিঙ্কর যে এত চিন্তাশীল আগে জানতাম না। ও বেশ গম্ভীর চিন্তাশীলের ভঙ্গিতে বলল, আমার কি মনে হচ্ছে জানেন বাবু, সেকালে নবাব সরকার থেকে মানুষজনকে যেমন টাইটেল দিত, রায়, চৌধুরী, মল্লিক, মজুমদার, তেমনি খাদ্যশস্যের তো অভাব ছিল না সেকেলে। ফসলের বাড়ন্ত ছিল। অভাব ছিল বুঝি বচনের। সরকার থেকে তাই ফসল বাড়াও হুকুম না দিয়ে বচন বাড়াবার হুকুম দিত। নির্যশ কোনো কালে এই গাঁ ফার্স্ট প্রাইজ পেয়েছিল তাতে। সেকেলে কর্তাদের বংশধররাই তো বিরাজ করছেন এখনো। তাই বচনের জোরেই লক্ষ্মী লাভ। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আশাপূর্ণা দেবী রচিত এই মজার গল্প বচন হাটার লক্ষ্মী লাভ। কীরকম হলো আমাকে কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন। এরকমই আরও গল্প শুনতে চাইলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোমপেজে প্লেলিস্টে গেলে আজ পর্যন্ত নানা রকমের গল্প বিভাগ অনুযায়ী ধরে ধরে সাজানো আছে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমি নতুন গল্প দিলেই আপনারা সেটা পেয়ে যান। তাহলে আজকে বিদায় নিলাম। নমস্কার।